হোয়াটসঅ্যাপ পিপল, তোরা সবাই কেমন আছিস? আজকের ক্লাসে আবার তোদেরকে স্বাগতম জানাচ্ছি অ্যাডমিশনের একদম মারদাঙ্গা মার কাট ক্লাসে। আজকে খেলা হবে, কোপ হবে, জমায় আগুন ঝরা ক্লাস হবে। তো সবাই আমাকে একটু জানা যে আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, তোরা আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছিস কিনা, এবং তোরা কে কোথায় থেকে জয়েন করছিস, কার কোন কলেজ এবং কার এইচএসসি ব্যাচ কত, সবাই একটু কমেন্ট করতে থাক। এবং অবশ্যই শেয়ারিং ইজ কেয়ারিং, তোরা যত বেশি শেয়ার করবি তো বন্ধুদের প্রতি তত কেয়ার দেখানো হবে, ভাইয়ার প্রতিও তত বেশি কেয়ার দেখানো হবে। তো এই জায়গায় আমরা ভালোবাসাটা ছড়িয়ে দেই ক্লাসটা শেয়ার করে, আর প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লাইক ডান। এবং অবশ্যই তোরা প্রত্যেককে কে কেমন আছিস এটা জানাতে ভুলিস না। আজকে এই পাগলের পাগলামিতে আমরা সবাই মেতে উঠবো এক নতুন খেলায়। এই খেলার নতুন রঙ্গমঞ্চে তোদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের সাথে অনেকেই জয়েন করতেছে, এবং তোরা একটা কাজ কর, তোদের 5 জন করে বন্ধুকে মেনশন কর। সবাই প্লিজ 5 জন করে বন্ধুকে মেনশন করে কমেন্টে লাইক ডান, এবং প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দাও। এবং অবশ্যই শেয়ারিং। ইয়েস, আমাদের সাথে অনেকে জয়েন করছে। পূজা জয়েন করছে অলরেডি। পূজা কেমন আছিস? লক্ষ্মী রিমেল, অনেকদিন পর লক্ষ্মী রিমেল, তোকে মিস করি। রিমেল কেমন আছিস লক্ষ্মী ভাইয়া? আফসানা নৌসিন মনে হয় আমাদের সাথে ফার্স্ট ক্লাস করতেছে। পূজা ক্লাস করতেছে। পূজা একটু তোর বন্ধুদের মেনশন করে দে। নিবিড় একটু, রূপায়ণ, আরো যারা আছে সবাইকে একটু মেনশন কর। সবাই মিলে আজকে আমরা ক্লাস করি। আমাদের সাথে সানজিদা আছে, আমাদের সাথে সুমাইয়া আছে, আমাদের সাথে সুস্মিতা, বরাবরের মতো অনেক ভালো মেয়ে, রেগুলার ক্লাস করে। তো সুস্মিতা তোর বন্ধুদের একটু মেনশন কর যাতে সবাই আজকের ক্লাসে জয়েন করতে পারে। আমাদের সাথে আমজাদ জয়েন করছে অলরেডি। আমজাদ লক্ষ্মী, তোর ফ্রেন্ডদের মেনশন কর, ক্লাসটা শেয়ার করে দে। আজকে আমরা ইনশাল্লাহ এই যে হবে আজকে কার এইচএসসি ব্যাচ কত? রিয়া আছে, আফনান রিয়া 2020। ইয়েস, রাসেল জয়েন করছে। রাসেল লক্ষ্মী, তোকে অনেক মিস করি। আমাদের সাথে আছে শাপলা, আমাদের সাথে টুম্পা জয়েন করছে। এই টুম্পা আজকে ক্লাস করিস না কেন? মায়ের হবে। জায়েদ বিন ইউসুফ আছে, আমাদের সাথে সানজিদা আছে, সানজিদা। তো এই জায়গায় রাব্বি জয়েন করছে, আমাদের সাথে সুস্মিতা আছে, পূজা আছে। তো প্রত্যেককে, জায়েদ বিন ইউসুফ আছে, সাফাত আছে আমাদের সাথে। তো প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লাইক ডান। এই জায়গায় প্রত্যেককে ক্লাসটা শেয়ার করবি। তোরা যত ক্লাস শেয়ার করবি আমি তত বেশি তোদের সামনে লাইভে আসবো, তত আমরা মার কাট আগুন ঝরা ক্লাস করব। এবং মাঝে মাঝে থাকবে ফিলিংস, আর মাঝে মাঝে বেসিক ক্লাস ফিলিংস এর সাথে থাকবে কোপ, আগুন ঝরা কোপ। তো প্রত্যেককে যারা ক্লাসটা শেয়ার করছো কমেন্টে লেখো ডান। তোদের প্রত্যেকের ক্লাস যখন আমি শেয়ার করা দেখতে পাবো যার ওয়ালে, তখন আমরা ক্লাসটা শেয়ার করব। এবং আমরা আজকে জমায়া ক্লাস করব ইনশাল্লাহ। কি পড়বো আজকে বল? ফিজিক্স না ম্যাথ? তোরা যা বলবি সেটাই পড়াবো, বল ফিজিক্স না ম্যাথ? আমরা সকালে যেহেতু ম্যাথ ক্লাস করছি, এখন কোন ক্লাস করবো? এখন কি ফিজিক্স করব না ম্যাথ করব? সাইমন, এই যে সাইমন, তোমার নাম বলছি সাইমন। আমাদের সাথে আছে পারিতোষ আচার্য, এত সুন্দর নাম। তো এই জায়গায় ফিজিক্স ক্লাস করব। ওকে, ফিজিক্স ক্লাস করব। তোকি অনেকদিন পর লক্ষ্মী, কইছিলে এতদিন? আমাদের সাথে অলিমা আছে, আমাদের সাথে সিয়াম আছে, সিয়াম জয়েন করছে আমাদের সাথে, সিয়ামও চলে আসছে। তো আমাদের সাথে রাব্বি জয়েন করছে। তো ওকে, আমরা এখন আস্তে আস্তে খেলা শুরু করি। তো তোরা সবাই একটা কাজ কর, 5 জন করে বন্ধুকে মেনশন কর না, একটু বেশি বন্ধুদের মেনশন কর, তাহলে ওরাও ক্লাস করতে পারবে এবং আমরা জমায়া ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। রেডি? 1 2 3। যে অধ্যায়টা বাচ্চা কাচ্চারা সবচেয়ে বেশি ভয় পায় অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে ফিজিক্স দ্বিতীয় পত্রের, আমি সেই অধ্যায়টা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখানে একটা টপিক আছে অর্ধায়ু, পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমরা এখান থেকে প্রথমে আমি একটা ম্যাজিক শেখাবো, লজিক শেখাবো, সেটা হচ্ছে 2-এর জাদু। আমাদের টপিকটার নাম হলো 2-এর জাদু। দেখি এই 2 দিয়ে কি করা যায়, 2 দিয়ে ফিজিক্সের অঙ্ক করা যায় কিনা, আমরা আজকে সেই জিনিসটা দেখব। খেয়াল করো, আমি প্রথমে কতগুলা প্রবলেম লিখি এবং
আমরা কোনো প্রকার সূত্র ছাড়া আজকে ইনশাল্লাহ দেখবো যে হচ্ছে কিছু বেসিক লজিক ব্যবহার করে ম্যাথের মতো ফিজিক্সের অঙ্কগুলাও করা যায়। এই জায়গায় আমার সাথে সাথে একটু প্রবলেম লেখ। রেডনের অর্ধায়ু 5 দিন। তো আমার কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, কতদিন পর 1/32 অংশ অবশিষ্ট থাকবে? তারপরের প্রশ্নটা হচ্ছে 2 নম্বর, কতদিন পর 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? 3 নম্বর, 25 দিন পর 30 দিন পর কত অংশ রেডন অবশিষ্ট থাকবে? আমার 4 নম্বর প্রশ্ন, 87.5% ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে? তারপরের প্রশ্ন, কতদিন পর তো রেডি, আমরা এখন আস্তে আস্তে শুরু করতে পারি। ব্যাটারি লো, আমার কষ্ট। তোমার ফোন দাও, তোমার ফোন আমাকে দাও। শোনো, এই জায়গায় বাংলা সিনেমায় কিন্তু একটা গান আছে। বাংলা সিনেমায় গানটা কি, যে হচ্ছে সবার জীবনে প্রেম আসে। এই যে সবার জীবনে প্রেম আসে, বলো তো দেখি এই কথাটা সত্য না মিথ্যা? এটা কি 100% সত্য, না 100% সত্য বলা যাবে না যাবে না? এই যে বাংলা সিনেমায় একটা গান আছে, সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। বলো বলো, এটা কি সত্য না মিথ্যা, সঠিক না ব্যাঠিক? হ্যাঁ, এই কথাটা কিন্তু 100% সত্য নয়। কেন 100% সত্য নয়? কারণ এই জায়গায় যদি সবার জীবনে প্রেম আসতো, তাহলে কিন্তু আমরা এখানে কেউ সিঙ্গেল থাকতাম না, সবাই মিঙ্গেল হয়ে যাইতাম, সবাই জোড়ায় জোড়ায় হয়ে যাইতাম। তার মানে সবার জীবনে প্রেম আসে কথাটা 100% সত্য নয়। তো সঠিক জিনিসটা কি, যদি কারো জীবনে একবার প্রেম আসে তাহলে ব্রেকআপ আসবে কত পার্সেন্ট নিশ্চিত? কথা বলো, কারো জীবনে একবার প্রেম আসছে তাহলে ব্রেকআপ আসবে কত পার্সেন্ট নিশ্চিত? এটা আমাকে একটু বলো তো দেখি ভাইয়া। তো কারো জীবনে যদি একবার প্রেম আসে তাহলে ব্রেকআপ আসবে, আমরা মোটামুটি বলতে পারি এটা 100% নিশ্চিত। এখন যখন দুইজনের মধ্যে রোমান্স চলে, তখন কি মনে হয়? তাকে ভালোবেসে আমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তাকে ছাড়া আমার পৃথিবী কল্পনা করাও অসম্ভব, তাকে ভালোবেসে আমার জীবন পরিপূর্ণ। এটা যখন রোমান্স চলে তখন এই জিনিসটা মনে হয়। কিন্তু যে ভাগ্যের নির্মম পরিহাসে যেদিন ব্রেকআপ হয়ে যাবে, তখন কি এটা মনে হবে? তখন কি তোমার মনে হবে যে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে? না, তখন তোমার মনে হবে যে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয় নাই, বরং তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো দেখি, ভালোবাসায় জীবন পরিপূর্ণ হয় না তিলে তিলে ধ্বংস হয়?
তাকে ভালোবেসে নিজের বাবার পকেটকে নিজের পকেট মনে করে কন্টিনিউয়াস তার জন্য বিভিন্ন ধরনের গিফট দিছো, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে তাকে খাওয়াইছো, কিন্তু বিনিময়ে একটা লাল গোলাপ ছাড়া কিচ্ছু পাও নাই, যেটাও ডায়েরির পাতার ভেতরে সযত্নে রেখে দিছো। এই জায়গায় তুমি যেদিন ব্রেকআপ হয়ে গেল সেদিন তুমি ফিল করতে পারলে যে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয় নাই, বরং তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাকে একটু বলো তো দেখি, ভালোবাসায় জীবন পরিপূর্ণ হয় না তিলে তিলে ধ্বংস হয়ে যায়? হ্যাঁ, এই জায়গায় আমরা দেখতেছি ভালোবাসায় জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে এই যে তেজস্ক্রিয় পদার্থের পরমাণুকে যখন বাইরের প্রকৃতিতে রাখা হয় তখন বাইরের প্রকৃতির ভালোবাসায় সে নিজেকে তিলে তিলে ধ্বংস করে। তার মানে এই তেজস্ক্রিয় পরমাণু থেকে কন্টিনিউয়াস আলফা কণা, বিটা কণা, গামা কণা নিঃসরিত হয়, ফলে তার ভর ধীরে ধীরে কি হইতে থাকে? হ্রাস পেতে থাকে। তার মানে তার পরমাণুগুলো ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। ঠিক যে সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায়, আমি আবার বলতেছি, এটা একটা সময়ের সংজ্ঞা দিচ্ছি, ঠিক যে সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক পরিমাণ ভেঙে যায় সেই সময়টার নাম হলো অর্ধায়ু। তার মানে ঠিক যে সময়ে তোমার যে পরিমাণ ভালোবাসা আছে, তোমার ভালোবাসা কি পরিমাণ? 100%। তোমার ভালোবাসা কত অংশ? 1 অংশ। তোমার ভালোবাসা কত গুণ? 1 গুণ। মনে রাখবা, যে কোনো কিছু নিজে 1 গুণ 1 অংশ 100%। যেমন যে কোনো বস্তু সে নিজে 1 গুণ 1 অংশ 100%। আমরা যদি ভালোবাসা দিয়ে অর্ধায়ুটাকে বলতে চাই তাহলে আমার সংজ্ঞাটা দিতে হবে হলো এভাবে, যে ঠিক যে সময়ে কোনো মানুষের বা কোনো প্রেমিকের ভালোবাসার 50% ক্ষয়প্রাপ্ত হয় বা অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়, সেই সময়টাকে বলবো ভালোবাসার অর্ধায়ু। এই অর্ধায়ু ব্যাপারটা তোমরা প্রত্যেককে ফিল করতে পারছো কিনা আমাকে একটু জানাও, যে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ঠিক যে সময়ে অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আমরা সেই সময়টাকে বলবো অর্ধায়ু। এই জায়গায় তাহলে অর্ধায়ু হলো ঠিক যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এখন এই জিনিসটা তুমি যদি বুঝে থাকো তাহলে এবার তুমি একটু 2 এর ম্যাজিক দেখো। সবাই বলো তো দেখি, 2 একে 2। এই জায়গায় 2 একে 2, 2 দোগুণে কত? তার মানে 2 স্কোয়ার করলে কত? 4। 2 কিউব মানে কত? 8। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। এই জিনিসগুলো তোমার খুব 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 বেশি জরুরি। 2, 4, 8, 16, 32, 64, 128। আমার সাথে সাথে একটু বলো, 2, 4, 8, 16, 32, 64, 128। এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো, শুরুতে তোমার মধ্যে আছে কত অংশ? 1 অংশ। 1 অর্ধায়ু পরে তোমার অর্ধেক কি হবে? একটা অর্ধায়ু পরে অর্ধেক কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে, আর বাকি অর্ধেক অবশিষ্ট থাকবে। খুব ভালো করে বুঝিও, যতটুকু থাকবে আরেকটা অর্ধায়ু যখন যাবে অর্ধেকের অর্ধেক কত? অর্ধেকের অর্ধেক হচ্ছে 1/4। এখানে ক্ষয় হয়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে কত? 1/4। খেয়াল করো যে এখানে তারপরে তার 1 অর্ধায়ু পরে আরেক অর্ধায়ু পরে এই যতটুকু আছে তার অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে আর বাকি অংশটুকু অবশিষ্ট থাকবে। তাহলে 1/4 এর অর্ধেক কত? 1/8। তাহলে 1/8 ক্ষয়প্রাপ্ত হবে, 1/8 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমাকে একটু বলো তো দেখি, এই যে হাফ লিখতেছি, 1/4 লিখতেছি, 1/8 লিখতেছি, এগুলা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে এইগুলা কি আমাদের ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ। এভরিবডি প্লিজ সবাই আমাকে একটু জানাতে থাকো, এগুলা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ। এই জায়গায় তাহলে আমরা জানি যে এইগুলা সবই, এগুলা হচ্ছে অবশিষ্ট অংশ। তাহলে আমাদের যে জিনিসটা দরকার এটা হচ্ছে অবশিষ্ট অংশ। তাহলে তুমি খেয়াল করো তো দেখি, এই পর্যন্ত তাহলে এটা কয়টা অর্ধায়ু পরে? 1 অর্ধায়ু পরে, 2 অর্ধায়ু পরে, 3 অর্ধায়ু পরে। খুব ভালো করে বুঝিও, 1 অর্ধায়ু পরে, 2 অর্ধায়ু পরে, 3 অর্ধায়ু পরে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে 1/4 হলো অবশিষ্ট অংশ। তাহলে এখানে এই পর্যন্ত আসতে ক্ষয় হয়ে গেছে কত?
ক্ষয় হয়ে গেছে হচ্ছে 1 মাইনাস 1/4, তার মানে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত। 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত। এখন 1 থেকে কোনো কিছু বাদ দিয়ে সহজে বের করার নিয়মটা কি জানো? 1 থেকে কোনো কিছু বাদ দিয়ে সহজে বের করার নিয়মটা হচ্ছে উপরের মানটা 1 কমে যাবে, যেহেতু নিচে হলো 4 তাহলে আনসার হবে 3/4। যেমন 1 থেকে যদি আমি 1/8 বাদ দেই তাহলে 8 এর চাইতে 1 কম হলে কত হয়? 7, তাহলে আনসারটা হলো 7/8। যেমন আমি 1 থেকে যদি 15/, এই জায়গায় ধরো যে হচ্ছে 15/16 বাদ দেই, তাহলে খেয়াল করো 16 আর 15-র বিয়োগফল কত? 1/16। এই জায়গায় যেমন 1 থেকে আমি যদি 4/10 বাদ দেই তাহলে 4 আর 10-এর বিয়োগফল কত? 6/10। এটা হলো সহজে তুমি এভাবে চিন্তা করবে, আর না হলে বিয়োগ করে নেবে। তাহলে এখানে 1/8 অংশ ক্ষয়প্রাপ্ত, তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে তোমার 7/8। খুব ভালো করে বুঝিও, তাহলে 7/8 হচ্ছে ক্ষয়প্রাপ্ত। এখন ধরো খুব ভালো করে বুঝি, এখন আস্তে আস্তে ফিলিংসের জায়গায় চলে আসতেছি ভাইয়া। ধরো তুমি প্রেমিক মানুষ, তুমি ভাগ্যের নির্মম পরিহাসে একজনের সাথে তোমার রিলেশন হয়ে গেছিল। এখন এই জায়গায় তার সাথে তোমার রিলেশনটা খুব ভালো চলতেছিল, কিন্তু যে কোনোভাবেই হোক তোমাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। কারণ প্রেমটা শাশ্বত না, কারো জীবনে যদি একবার প্রেম আসে তাহলে ব্রেকআপ আসবে। কত পার্সেন্ট নিশ্চিত বলো তো দেখি? আমরা একটু আগে বলছিলাম 100% নিশ্চিত। তাহলে যখন ব্রেকআপ হয়ে গেল তখন তুমি দেখলে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয় নাই, বরং তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। এবং তুমি হিসেব করে দেখলে যে তাকে ভালোবেসে তোমার জীবনের 30% নষ্ট হয়ে গেছে। তাকে ভালোবেসে আমার জীবনের 30% তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। এখন আমি এ জীবন রেখে কি করব? ভাইয়া তুমি কি এরকম চিন্তা করবে বাপ্পারাজের মতো? তাকে ভালোবেসে আমার জীবনের 30% তিলে তিলে ধ্বংস হয়ে গেছে, আমার ভালোবাসা নাই, এখন আমি কি করব? বলো, তুমি কি এই চিন্তা করবে? না বুদ্ধিমানের মতো তুমি কি এই চিন্তা করবে যে কতটুকু ক্ষয় হয়ে গেছে এটা নিয়ে ভাববে? না তুমি চিন্তা করবে যে কত পার্সেন্ট অবশিষ্ট আছে? কোনটা বলো না? যে তুমি কতটুকু ক্ষয় হয়ে গেছে এটা নিয়ে ভাববে, না কত পার্সেন্ট অবশিষ্ট আছে এটা নিয়ে চিন্তা করবে? যে আমরা চিন্তা করব, যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে এরকম, এভাবে ঐকিক নিয়ম করবে যে তাকে ভালোবেসে আমরা কতটুকু ক্ষয় হয়ে গেছে এটা নিয়ে ভাববো না, আমরা চিন্তা করব আমাদের কত পার্সেন্ট অবশিষ্ট আছে। ধরো তাকে ভালোবেসে আমার 30% ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আছে কত পার্সেন্ট? 70%। তা তুমি চিন্তা করবা 30% দিয়ে একখান প্রেম করছি, তাহলে 70% দিয়ে অ্যাটলিস্ট কয়টা হবে? 2টা, ভাগ্য ভালো হইলে 3টাও হইতে পারে। তাহলে আমাদের কনসার্ন কিন্তু কখনো ক্ষয়প্রাপ্ত অংশ না, আমাদের কনসার্ন হলো অলওয়েজ অবশিষ্ট অংশ। তাহলে বলো আমরা অলওয়েজ কোন অংশ নিয়ে চিন্তা করব? ক্ষয়প্রাপ্ত অংশ নিয়ে চিন্তা করব না অবশিষ্ট অংশ? সবাই আমাকে বলো, সবাই আমাকে তাহলে বলো, আমরা কি ক্ষয়প্রাপ্ত অংশ নিয়ে চিন্তা করব না অবশিষ্ট অংশ নিয়ে চিন্তা করব? অবশিষ্ট অংশ নিয়ে চিন্তা করব। এই জায়গায় আমার অবশিষ্ট অংশের ক্ষেত্রে একটা টেকনিক ফলো করো, অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট অংশ সমান হচ্ছে 1/2 অর্ধায়ু সংখ্যা। অবশিষ্ট অংশ মানে 1/2 অর্ধায়ু সংখ্যা। খুব ভালো করে বুঝিও, অবশিষ্ট অংশ মানে 1/2 অর্ধায়ু সংখ্যা। এটা দেখো এই জায়গায় এই জিনিসটা 100% সঠিক। এই উপরে কি দেখা যায় না? দেখা যায়। আচ্ছা খেয়াল করো, যেমন 1/8, 8 মানে কত? 2^3। দেখো এখানে কয়টা অর্ধায়ু ছিল? 1টা 2টা 3টা, তার মানে এখানে দেখো অর্ধায়ু 3টা, 2 এর পাওয়ারও হয়ে গেছে 3। তাহলে যে কয়টা অর্ধায়ু, অবশিষ্ট অংশ হবে 1/2 অর্ধায়ু সংখ্যা। এখন তোমরা তো জানো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ নাই, তাহলে এই অঙ্কগুলা ক্যালকুলেটর ছাড়া আমি প্রায় 5 ধরনের অঙ্ক, 6 ধরনের অঙ্ক লিখছি। ক্যালকুলেটর ছাড়া তোমরা চিন্তা করতে পারো যে এগুলা কিভাবে করব। তো আমি বলছি এই অঙ্কগুলো আমি করাবো 2 এর ম্যাজিক দিয়ে। 2 এর ম্যাজিক রেডি? 1 2 3। সবাই কি কোপানোর জন্য রেডি? কথা বলো, সবাই কোপানোর জন্য রেডি কিনা? খেয়াল করো, তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে, আমি দেখতেছি এখানে রেডনের অর্ধায়ু হলো 5 দিন, রেডনের অর্ধায়ু হলো 5 দিন। তাহলে আমার দরকার হলো অবশিষ্ট অংশ, এখানে দেওয়াও আছে অবশিষ্ট অংশ।
তাহলে 1/32 মানে কত? 1/32 মানে নীলকলম কই, 1/32 মানে হচ্ছে তাহলে এই জায়গায় 1/32 অংশ মানে 1/2⁵, কারণ অবশিষ্ট অংশকে 2⁵ আকারে লিখতে হয়। তাহলে আমাকে বলো অর্ধায়ু সংখ্যা কয়টা? সবাই আমাকে বলো অর্ধায়ু সংখ্যা কয়টা? 5টা। এখন আমার প্রশ্ন, এক অর্ধায়ু সমান কয় দিন? 5 দিন। তাহলে 5 অর্ধায়ু সমান কত দিন হবে? সবাই আমাকে বলো না, 5 অর্ধায়ু সমান কত দিন হবে? 25 দিন। তার মানে এই অঙ্কের উত্তর হবে 25 দিন। অঙ্ক শেষ। সবাই আমাকে বলো যে কোপ দিতে পারছো কিনা। এবং এই অঙ্কটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গত বছর আসছিল। এই জায়গায় সবাই বলো কোপ দিতে পারছো কিনা, যে এখানে আমার অবশিষ্ট অংশটা কিভাবে লিখতে হবে? 1/2⁵ অর্ধায়ু সংখ্যা। তাহলে 1/32 মানে 1/2⁵। তাহলে অর্ধায়ু সংখ্যা হলো 5। এক অর্ধায়ু সমান কয় দিন? 5 দিন। তাহলে 5 অর্ধায়ু সমান কত দিন হবে? 25 দিন। বলো কোপ দিতে পারছো কি পারো নাই? আজকে 2 এর ম্যাজিক দেখবো। এবার আমার প্রশ্ন, কতদিন পর 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? ইস কষ্ট, তাকে ভালোবেসে 15/16 অংশ ক্ষয় হয়ে গেছে। আমি কি এটা নিয়ে কখনো চিন্তা করব? আমার কনসেপ্টটা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? তাহলে আমরা অলওয়েজ ভাববো কি নিয়ে? কথা বলো। আমরা অলওয়েজ ভাববো কোনটা নিয়ে? অবশিষ্ট অংশ নিয়ে। তাহলে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত মানে অবশিষ্ট কত? 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত মানে অবশিষ্ট হচ্ছে 1 থেকে বাদ দিতে হয়। তাহলে 1 থেকে বাদ দিলে মানটা কত হবে? 16 থেকে 15 বাদ, তার মানে 1/16। আর যারা বোঝো নাই তারা 1 - 15/16, তার মানে 1/16। তাহলে অবশিষ্ট অংশ কি আমরা এইভাবে লিখব না 1/2 এর পাওয়ার আকারে লিখব? তাহলে আমরা লিখব 1/2 এর পাওয়ার। এখন 2 এর পাওয়ার কত মানে 16, 2 এর পাওয়ার 4 মানে 16। তাহলে আমাকে বলো যে এবার অর্ধায়ু সংখ্যা কত হবে? কথা বলো যে অর্ধায়ু সংখ্যা কত হবে? এখানে অর্ধায়ু সংখ্যা হবে, এই জায়গায় আমাদের অর্ধায়ু সংখ্যা হবে 4। তাহলে অর্ধায়ু সংখ্যা হবে 4। এখন এক অর্ধায়ু সমান কয় দিন? এক অর্ধায়ু সমান কয় দিন? 5 দিন। তাহলে 4 অর্ধায়ু সমান কয় দিন হবে? 4 অর্ধায়ু সমান হবে 20 দিন। এক অর্ধায়ু সমান 5 দিন, তাহলে 4 অর্ধায়ু সমান 4 × 5 = 20 দিন। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে কমেন্টে লেখো কোপায়া দিছি। এই জায়গায় আমার পরের কোশ্চেন, 30 দিন পর কত অংশ রেডন অবশিষ্ট থাকবে? আস্তে আস্তে তুমি এবার অর্ধায়ু সংখ্যা বের করার চেষ্টা করো। প্রশ্নটা ভালো করে দেখো। 30 দিন পর তোমার ভালোবাসার কত অংশ অবশিষ্ট থাকবে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে কত অংশ অবশিষ্ট বের করতে গেলে তোমাকে কি বের করতে হবে? অর্ধায়ু সংখ্যা। খুব ভালো করে বুঝিও, কত অংশ বের করতে গেলে তোমাকে কি বের করতে হবে? অর্ধায়ু সংখ্যা। এখন অর্ধায়ু সংখ্যা কত? এই জায়গায় এক অর্ধায়ু সমান কয় দিন? 5 দিন। তাহলে 30 দিন সমান কয়টা অর্ধায়ু হবে? কথা বলো, 30 দিন সমান কয়টা অর্ধায়ু হবে? এটা একদম বাচ্চা ছেলেও বলতে পারবে যে 30 দিন সমান, সবাই উত্তর করছে সঠিক, যে 30 দিন সমান 6টা অর্ধায়ু। তাহলে এখন আমার প্রত্যেকে সঠিক উত্তর দিছো, দ্যাটস গ্রেট। তাহলে এই জায়গায় যারা বুঝতে সমস্যা তারা অর্ধায়ু সংখ্যা এভাবে বের করবে। সময় কত? 30। আর এক অর্ধায়ু সমান কয় দিন? এক অর্ধায়ু সমান হলো তোমার 5 দিন। তা 30/5 মানে কত? 6। এখন আমার প্রশ্ন, তাহলে বুঝলাম এখানে কয়টা অর্ধায়ু? 6টা অর্ধায়ু। তাহলে এবার আমাকে বলছে কত অংশ রেডন অবশিষ্ট থাকবে? কত অংশ রেডন অবশিষ্ট থাকবে? তাহলে অবশিষ্ট অংশটা কত? 1/2 অর্ধায়ু সংখ্যা। তাহলে এখানে অবশিষ্ট অংশ হবে 1/2 অর্ধায়ু সংখ্যা। তাহলে 2 অর্ধায়ু সংখ্যা কত?
6, তাহলে 1/2⁶, তার মানে 1/64 অংশ, 1/64 অংশ। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ফিল করতে পারতেছো কিনা, এটা আমাকে একটু জানাও যে সবাই বুঝতেছো কিনা, ফিল করতে পারতেছো কিনা, এটা আমাকে একটু জানাতে থাকো। এবার আমার প্রশ্ন যে এখানে অর্ধায়ু হলো 5 দিন, 30 দিন পর কত অংশ নিডন, তাহলে 30 দিন মানে কয়টা অর্ধায়ু, 5 দিনে 1 অর্ধায়ু, তাহলে 30 দিনে 6টা অর্ধায়ু। আর না দ্রুত বের করার উপায় t/t²। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আরেকটা দেখো, আরেকটা ম্যাজিক্যাল ব্যাপার দেখাবো যে আমার কোনো কিছু শুরুতে যেমন 1 অংশ, অনুরূপভাবে শুরুতে কত পার্সেন্ট, 100%। 1 অর্ধায়ু পরে 50% ক্ষয় হয়ে যাবে, 50% অবশিষ্ট থাকবে। আরেক অর্ধায়ু পরে 50-এর অর্ধেক 25% ক্ষয় হয়ে যাবে, আর 25% অবশিষ্ট থাকবে। তার অর্ধায়ু পরে 25%-এর অর্ধেক কত, 12.5%, তাহলে 12.5% ক্ষয় হয়ে যাবে, 12.5% অবশিষ্ট থাকবে। আরেক অর্ধায়ু পরে আমাদের 6.25% ক্ষয় হয়ে যাবে, 6.25% অবশিষ্ট থাকবে। আরেক অর্ধায়ু পরে 3.125% ক্ষয়প্রাপ্ত হবে, আর বাকি 3.125% অবশিষ্ট হবে। তাহলে তুমি আমাকে একটু বলো তো দেখি, এই যে আমরা 3.125% লিখলাম, 6.25% লিখলাম, 12.5% লিখলাম বা 25% লিখলাম, এগুলা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? সবাই আমাকে একটু জানাও, এগুলা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? হ্যাঁ, তোমরা সবাই সঠিক ধরছো। এখানে আমরা যে জিনিসগুলা লিখছি প্রত্যেকটাই হচ্ছে এক একটা অবশিষ্ট অংশ। এই জায়গায় তাহলে আমরা এই মানগুলো একটু ভালো করে মাথায় রাখবো। এই মানগুলা যে শুধুমাত্র এই জায়গায় কাজে লাগবে তা না, আমাদের সামনের চ্যাপ্টারেও দেখবা এটা দিয়ে, এই 2-এর ম্যাজিক দিয়ে আমরা অনেক কিছু সলভ করে দেব। তাহলে পার্সেন্টেজগুলো একটু মনে রাখি, খালি 2 দ্বারা ভাগ করে যাব। 150 2 দ্বারা ভাগ করো 25, 12.5, 6.25, 3.125। সবাই আমার সাথে একবারে দেখো দেখো লেখো, 150, 25, 12.5, 6.25, 3.125। এটা একটু মনে রাখো, তাহলে তোমার অঙ্ক করা একদম ইজি হয়ে যাবে। দেখো তাহলে দেখো এই জায়গায় 25% অবশিষ্ট, তার মানে কিন্তু 75% ক্ষয়প্রাপ্ত। 12.5% অবশিষ্ট, 12.5% অবশিষ্ট, তার মানে 87.5% ক্ষয়প্রাপ্ত। এই জায়গায় 6.25% অবশিষ্ট, তার মানে এই জায়গায় তোমার এখানে কত হবে, 93.75% ক্ষয়প্রাপ্ত, 93.75% ক্ষয়প্রাপ্ত। তাহলে বলো আমার কনসার্ন কি, ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? সবাই আমাকে একটু বলতে থাকো যে আমার কনসার্ন কোন অংশ, ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? বলো আমাদের কনসার্ন হচ্ছে অবশিষ্ট অংশ, যে কত অংশ অবশিষ্ট আছে। এখানে বলছে 87.5% ক্ষয় হয়, ক্ষয় হওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কতটুকু অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট আছে হলো 12.5%। এখন 12.5% মানে কয়টা অর্ধায়ু, 1টা 2টা 3টা, খুব ভালো করে বুঝিও। তাহলে 12.5% অবশিষ্ট মানে হলো 3টা অর্ধায়ু, তাহলে 3টা অর্ধায়ু। এখন ভাইয়া 1 অর্ধায়ু সমান কয় দিন, 1 অর্ধায়ু সমান হলো 5 দিন, খুব ভালো করে বুঝিও। 1 অর্ধায়ু সমান কয় দিন, 5 দিন। তাহলে 3 অর্ধায়ু সমান কতদিন হবে? সবাই আমাকে একটু উত্তরটা লিখে জানাও যে 3 অর্ধায়ু সমান কতদিন হবে। ফিজিক্সের অঙ্ক দেখে দেখে উত্তর বলা যাচ্ছে কি যাচ্ছে না? আমি কিন্তু তোমাকে কোনো ফর্মুলা দেইনি, আজকেও খেলা হবে যে 3 অর্ধায়ু পরে তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে, এবং এগুলা প্রত্যেকটাই ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। এখানকার 3টা প্রশ্ন বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে 3 অর্ধায়ু মানে, ইয়াস সবাই সঠিক উত্তর দিছো, 15 দিন। 1 অর্ধায়ু সমান 5 দিন, 3 অর্ধায়ু সমান হচ্ছে 15 দিন।
তাহলে 15 দিন সময় লাগবে, তাহলে 15 দিন হলো সঠিক উত্তর। 3 × 5 বলো যে আমার প্রশ্ন এবার কতদিন পর 25% অবশিষ্ট থাকবে। তাহলে আমার দরকারও অবশিষ্ট, দেওয়াও আছে অবশিষ্ট। তাহলে এখন আমাকে একটু বলো তো দেখি 25% অবশিষ্ট, খেয়াল করো 25% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও 25% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু? তাহলে 25% অবশিষ্ট মানে 2টা অর্ধায়ু। তাহলে কতদিন পর আনসার হবে বলো, সবাই বলো কতদিন পর উত্তর হবে? এভরিবডি তাহলে কয়টা অর্ধায়ু, কতদিন আনসার হবে, কতদিন পর? ভাই 25% অবশিষ্ট মানে 2টা অর্ধায়ু, 2 দিন না তো। আয় রে ভাই রে ভাই 25% অবশিষ্ট, তাহলে 25% অবশিষ্ট মানে কোথায়? এখানে। তাহলে একটা অর্ধায়ু 2টা অর্ধায়ু। এখন এক অর্ধায়ু সমান কয় দিন? এক অর্ধায়ু সমান হলো আমাদের 5 দিন। 100 থেকে 50-এ আসবে একটা অর্ধায়ু, 50 থেকে 25-এ যাবে আরেকটা অর্ধায়ু। তাহলে 25 অর্ধায়ু মানে হচ্ছে তোমার 2টা অর্ধায়ু। তাহলে 2টা অর্ধায়ু সমান কয় দিন হবে? 2টা অর্ধায়ু সমান আমার উত্তর হবে 10 দিন। শেষ, খেলা খতম। এবার আমার লাস্টের কোশ্চেন আমরা সলভ করব। লাস্টের প্রশ্ন 16 দিন পর অবশিষ্ট পরমাণুর ভর। 16 দিন পর, 16 দিন মানে 16 দিন না, সরি এটা দাও 20 দিন। আচ্ছা 20 দিন মানে কয়টা অর্ধায়ু আমাকে এটা বলো তো দেখি। 20 দিন মানে কয়টা অর্ধায়ু হবে? 20 দিন মানে কয়টা অর্ধায়ু হবে? কথা বলো, 20 দিন মানে কয়টা অর্ধায়ু হবে? তাহলে 20 দিন মানে আমাদের 4টা অর্ধায়ু। এখন 4টা অর্ধায়ু মানে কত অংশ অবশিষ্ট? তাহলে আমার অবশিষ্ট অংশ হচ্ছে 1/2 অর্ধায়ু সংখ্যা, 1/2 অর্ধায়ু সংখ্যা। তাহলে এত অংশ অবশিষ্ট, খেয়াল করো। তার মানে কি 1/16 অংশ অবশিষ্ট। এখন 1/16 অংশ। এখন আমি বলো শুরুতে থাকে কয় অংশ? কথা বলো, শুরুতে থাকে কয় অংশ? শুরুরটা কত অংশ? 1 অংশ। এখন আমার প্রশ্ন, শুরুরটা কত অংশ? 1 অংশ। আর 1 অংশের ভর কয় গ্রাম? 5 গ্রাম। কথা বলো যে 1 অংশের ভর হলো 5 গ্রাম। তাহলে এই জায়গায় 1/16 অংশের ভর কত হবে? আমাকে ভর বের করতে বলছে। তাহলে 1/16 অংশের ভর হবে 1/16 ইন্টু 5 গ্রাম, তার মানে 5/16 গ্রাম। সবাই আমার এই কথাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে 1 অংশের ভর হলো 5 গ্রাম। তাহলে এই জায়গায় তোমার 1/16 অংশের ভর কত হবে? 1/16 ইন্টু 5 গ্রাম। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবে যে রেডনের পারমাণবিক সংখ্যা কত? 83 যত সম্ভব। রেডনের পারমাণবিক সংখ্যা হলো 83। আচ্ছা এবারের আমার প্রশ্নটা হচ্ছে রেডনের পারমাণবিক সংখ্যা 83, 6, 7, 30 দিন পর অবশিষ্ট পরমাণু সংখ্যা। এবার আমরা বের করব ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা, দুইটাই বের করব। এই অঙ্কগুলো আগে তোমরা কত বড় করে করছো চিন্তা করো। আমি কিন্তু কোনো ফর্মুলাই যাই নাই এখনো, সব একটা বেসিক কনসেপ্ট, 2 এর ঘরের নামতা আর অর্ধায়ু ব্যাপারটা বুঝছি। এই রেডনের পারমাণবিক সংখ্যা 83 না? দেখো তো রেডনের পারমাণবিক সংখ্যা কত, রসায়ন বইটা দেখি। এখন তুমি শুধুমাত্র কত অংশ এটা একটু বের করার চেষ্টা করো। ভাইয়া 30 দিন মানে কয়টা অর্ধায়ু আমাকে একটু বলো। 30 দিন মানে কয়টা অর্ধায়ু? আচ্ছা রেডন এই 86 সমস্যা নাই। 30 দিন মানে কয়টা অর্ধায়ু? ভাই এক অর্ধায়ু সমান কয় দিন? 5 দিন। তাহলে 30 দিন মানে কয়টা অর্ধায়ু?
আচ্ছা 86, ওকে 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 গুড। 30 দিন মানে কয়টা অর্ধায়ু? 6টা অর্ধায়ু। তাহলে আমি প্রথমে অবশিষ্ট অংশ বের করি। অবশিষ্ট অংশ, তাহলে অবশিষ্ট অংশ কত হবে? অবশিষ্ট অংশ হলো 1/2 টু দি পাওয়ার অর্ধায়ু সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার অর্ধায়ু সংখ্যা কত? 2 টু দি পাওয়ার অর্ধায়ু সংখ্যা হলো 6, তার মানে 1/64 অংশ। এখন আমার কথা হলো 5 গ্রামে রেডনের পরমাণু সংখ্যা কত? 5 গ্রামে রেডনের পরমাণু সংখ্যা কত? 5 গ্রামে পরমাণু আছে কয়টা? এগুলা যদি পড়াইতে পারতাম তাহলে ভাল লাগতো। ভাই আমার একটা কনসেপ্ট আছে যেটা দিয়ে কেমিস্ট্রির অর্ধেকের বেশি অঙ্ক হয়ে যায়। এটা কনসেপ্ট মানে সূত্র না, কনসেপ্টই। আমি কেমিস্ট্রি পড়াই না ভাই, পারিও না, খালি ওই অঙ্ক কয়টা পারি, এটা আমার আছে তো ফিজিক্সে। তাই ভাই 5 গ্রামে পরমাণু সংখ্যা হলো, দেখো 86 গ্রামে থাকবে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 5 গ্রামে থাকবে হলো 5/86 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আশা করি এই হিসাবটা সবাই বুঝতে পারছো। তোমরা যদিও বিভিন্ন ধরনের সূত্র অ্যাপ্লাই করে প্রযোজ্য অভ্যস্ত, যে W ডিভাইডেড বাই M ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এইটা হলো 5/86 5 গ্রামে পরমাণু সংখ্যা। এটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু বলো। অথবা আমি এখন আণবিক ইয়াস চিন্তা করি যে 86 গ্রামে থাকে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 গ্রামে থাকে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 86। অতএব 5 গ্রামে থাকে 5 ইন্টু 6.023 ইন্টু 10 পাওয়ার 23 ডিভাইডেড বাই 86। এখন তাহলে এই জায়গায় আমার, এখন তুমি আমাকে একটা জিনিস চিন্তা করো যে এই যে এটা এখানে কোথায় পরমাণু সংখ্যা? 5 গ্রামে। 5 গ্রাম মানে কয় অংশ? শুরুটা হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশের পরমাণু সংখ্যা যদি এইটা হয়, তাহলে 1/64 অংশে পরমাণু সংখ্যা কত? 1/64 অংশে পরমাণু সংখ্যা হবে 1/64 ইন্টু 5/86 ইন্টু 6.023 ইন্টু 10 পাওয়ার 23। যে 1/64 অংশে পরমাণু সংখ্যা হলো 1/64 ইন্টু 5/86। সবাই আমাকে বলো যে ব্যাপারটা বুঝতে পারছো কিনা, প্রত্যেককে বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এখন আমার 2 নম্বরে কি বের করতে বলছে? আমরা অবশিষ্ট পরমাণু সংখ্যা পেয়ে গেলাম, অবশিষ্ট পরমাণু সংখ্যা পেয়ে গেছি। তাহলে এবার আমি কি বের করব? এবার আমি ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা বের করব। তাহলে ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা আমরা কিভাবে বের করতে পারবো? মোট থেকে আমি যতটুকু অবশিষ্ট আছে সেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি কি ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা পাবো না? যে আমি মোট অংশ থেকে কতটুকু অবশিষ্ট আছে সেটা বাদ দিয়ে দেব, মোট থেকে কতটুকু অবশিষ্ট আছে সেটা বাদ দিয়ে দেব, তাহলে আমি ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা পাবো। এখন আমার মোট পরমাণু সংখ্যা কত? মোট পরমাণুর সংখ্যা হচ্ছে এই জায়গায়, এইটা হচ্ছে আমার মোট পরমাণু সংখ্যা, এটা হলো মোট, আর এইটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত। তাহলে এই জায়গায় মোট থেকে অবশিষ্ট বাদ দিয়ে দেব, তাহলে আমার ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা আসবে। দেখো আমরা 2 এর ম্যাজিক দিয়ে এই যে অর্ধায়ু রিলেটেড বা এই অবক্ষয় ধ্রুবক রিলেটেড যত ধরনের অঙ্ক আছে সবগুলা সলভ করতে পারছি কি পারি নাই? এর বাইরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে না। কোনো সূত্র ব্যবহার করি নাই, কোনো কিছু ব্যবহার করি নাই, শুধুমাত্র 2 এর ম্যাজিক।
দুইয়ের ম্যাজিক কিন্তু এখনো শেষ হয় নাই। দুইয়ের ম্যাজিক দিয়ে আমরা আরো ট্রিমেন্ডাস কিছু করে দেখাবো। এখন এই জায়গায় তোমরা অনেকে বিভিন্ন জায়গায় শর্টকাট শেখো, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট, এবং আমি তোমাকে বলতেছি ওই জায়গায় যে শর্টকাটগুলো শেখায় আমাকে প্রত্যেকটা ধরে নিয়ে এসে দিও। ওই শর্টকাটটা ওই অঙ্কে অ্যাপ্লাই হয়, অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায় না ভাই। আর ভর্তি পরীক্ষায় যেটা আসবে সেটাতে তুমি ওই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না, করলে ভুল হবে। অতএব তোমাকে কি করতে হবে ভাই, আমি এই কথাটা প্রায় বলি, তুমি যদি এক একটা অঙ্কের জন্য এক একটা সূত্র শেখো, তোমার একটা সূত্র মাথায় থাকবে না। কারণ পরীক্ষার হলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেক কিছু মাথায় নিয়ে যেতে হবে। এই সবগুলা চ্যাপ্টারের সূত্র মাথায় নিয়ে যেতে হবে ভাই। মেইন সূত্র তো তোমার লাগবেই, মেইন সূত্রই ঠিকঠাক মতো মনে থাকবে না। আবার যদি নতুন করে প্রত্যেকটা অঙ্কের জন্য একটা একটা করে শর্টকাট শেখো, তাহলে পরীক্ষার হলে অঙ্ক শর্টকাট হবে, অঙ্ক শর্টকাট হবে না, বরং তুমিই শর্টকাট হয়ে যাবে। সুতরাং তোমার এখন কি দরকার, আগে যেখানে 20টা সূত্র লাগতো এখন তুমি একটা সূত্র ব্যবহার করে করতেছো, এইটা তোমার দরকার। তোমার এখন বেসিক দিয়ে অঙ্ক সলভ করা শেখা দরকার, তোমার এখন ম্যাজিক্যাল কনসেপ্ট শেখা দরকার। তোমার দরকার এরকম ম্যাজিক্যাল কনসেপ্ট, যে ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে তুমি অনেক ধরনের অঙ্ক এক তুড়িতে করে দিতে পারবা, এবং কোনো অঙ্ক করতে প্রত্যেকটা অঙ্ক তুমি দেখার সাথে সাথে ইনশাআল্লাহ উত্তর দিতে পারবা। তোমার এখন এই কনসেপ্টগুলো দরকার। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা প্রত্যেকে ফিল করতে পারতেছো কিনা, এটা আমাকে একটু জানাও। তো তোমাদের এরকম যাদের টার্গেট ভার্সিটি, তোমরা খুব দ্রুত ভাইয়ার ভার্সিটি ফিজিক্স ব্যাচে এবং ভার্সিটি ম্যাথ ব্যাচে আজকে এনরোল করতে পারো। আজকে এনরোল করলে তোমরা কিন্তু কিস্তিতে পেমেন্টটা করতে পারবে, আজকে কালকে, কিন্তু খুব দ্রুত আমরা এই কিস্তিতে পেমেন্ট নেওয়ার সিস্টেমটা উঠাই দেব। তো তোমাদের যাদের টার্গেট ভার্সিটি আছে, অথবা যারা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি করতে চাচ্ছ, বা ম্যাথটা করতে চাচ্ছ, বা ফিজিক্সটা করতে চাচ্ছ, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে নক দিয়ে দ্রুত ভার্সিটি ব্যাচে এনরোল করতে পারো। আর যাদের শুধুমাত্র এই ম্যাজিক্যাল কনসেপ্টগুলো দরকার, যে ভাইয়া এই যে কনসেপ্টগুলো দিয়ে অনেকগুলো অঙ্ক একবারে করা যায়, এই জিনিসগুলো শিখতে চাই, শর্টকাট ট্রিক শিখতে চাই, তাদের জন্য ভাইয়ার একটা ব্যাচ আছে, আমি নতুন শুরু করব কালকে থেকে। সেটা হলো ম্যাজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্টকাট ট্রিক্স কোর্স। ওইটার পুরো ফিজিক্সের কোর্স ফি মাত্র 750 টাকা, পুরো ফিজিক্সের কোর্স ফি মাত্র 750 টাকা। ম্যাজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্টকাট ট্রিক্স, ফিজিক্স 750 টাকা, ম্যাথ 750 টাকা। তো আজকের মধ্যে এনরোল করতে হবে, রাতের মধ্যে এনরোল করতে হবে, কালকে ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হয়ে গেলে ফি বেড়ে যাবে। তো তোরা যারা যারা এনরোল করতে চাস, এটা আমার পলাশ ভাইকে নক দিস অথবা আমাকে নক দিস, আজকের মধ্যে ভর্তিটা কমপ্লিট করে ফেলিস। এখন আমরা দুইয়ের ঘরের আরো কিছু ম্যাজিক দেখব। সবাই লেখ কমেন্টে দুইয়ের ম্যাজিক, দুইয়ের ম্যাজিক। আমরা একটু আগে শিখতেছিলাম 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 শিখছিলাম, 4 শিখছি, 8 শিখছি, 8-এর পরে হলো 16। দেখো এই জায়গায় 8, 16, 32, 64, 128, 256, তারপরটা 512, 1024। মানে ব্যাপারটা কেমন, এটা হলো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6। তাহলে এটা একটু মনে রাখো, তুমি একটা মনে রাখো যে 2 টু দি পাওয়ার 5। আরেকটা জিনিস কি শিখছি, 1 যদি চিন্তা করি, 1-এর অর্ধেক হলো 0.5, 0.5-এর অর্ধেক কত, 0.25। দেখো একটু আগের পড়াটা কাজে লাগতেছে। 0.25-এর অর্ধেক কত, 0.125, 0.125-এর অর্ধেক কত, 0.0625, 0.0625। দেখো তার অর্ধেক কত, 0.03125। এই দুটা জিনিস একটু মাথায় রাখো। তুমি এইটা মনে রাখো, 2 টু দি পাওয়ার 6 মানে 64, এটা মনে রাখো। 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 64 দোকানে 128,
128 দোকানে 256, 256 দোকানে 512, 512 দোকানে 1024। সবাই একটু আমার সাথে সাথে বলো তো দেখি। 2 4 8 16 32 64, 64 দোকানে 128, 128 দোকানে 256, 512 1024। 64 128 256 512 1024। একটু আমার সাথে সাথে বলো। 2 4 8 16 32 64, খালি 2 2 করে গুণ করে যাও। 64 128 256 512 1024। এবার শুধু এইটা মনে রাখো, মাঝখানে এই জিনিসটা মাথায় ঢুকায় নাও। শুধু মনে রাখো 2 টু দি পাওয়ার 6 মানে 64। বারবার জপো। 2 টু দি পাওয়ার 6 মানে 64। 2 টু দি পাওয়ার 6 মানে 64। তার মানে 6 মানে 64, 6 মানে 64। তাহলে 6 মানে যদি 64 হয়, তাহলে 7 মানে কত? কথা বলো, 7 মানে কত? তাহলে 6 মানে 64, 7 মানে 128, 8 মানে কত? 256, 256, 9 মানে কত? 512, 10 মানে কত? 1024। তাহলে 6 মানে যদি 64 হয়, 5 মানে কত? 32, 4 মানে কত? 16, 3 মানে কত? 8। সবার এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? অথবা তুমি যে কোনো একটা মনে রাখো। 2 টু দি পাওয়ার 7 মানে 128, এটা মনে রাখো। 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 7, 7 মানে 128, এটা মনে রাখো। যে কোনো একটা ভালো করে মনে রাখো। তাহলে 7 মানে যদি 128 হয়, তাহলে 8 মানে কত? 256, 9 মানে কত? 512, 10 মানে কত? 1024। কে সবার ব্যাপারটা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে আরেকটা ব্যাপার কি, একের অর্ধেক হলো 0.5, 0.5 এর অর্ধেক 0.25, 0.25 এর অর্ধেক 0.125। ওই যে দেখো 12.5%, 0.125, 0.125 এর অর্ধেক 0.0625, 0.0625 এর অর্ধেক 0.03125। তাহলে ফার্স্ট অঙ্ক, প্রথমে বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল 10110101। আমাকে বলো এইটাকে 2, এটাকে আমি ডেসিমাল বানাবো। বলো সবকিছু কোথায় থেকে শুরু করতে হয়? জীবনে বড় হতে গেলে সবকিছু কোথায় থেকে শুরু করতে হয়? সবাই আমাকে জানাও। জীবনে বড় হতে গেলে সবকিছু কোথায় থেকে শুরু করতে হবে? প্লিজ এভরিবডি রাইট ডাউন। যে সে অনেক বড় হয়েছে, জীবনে যারাই বড় হয়েছে তারা কোথায় থেকে শুরু করছে? জীবনে অনেক বড় হতে গেলে তোমাকে সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। তাহলে এখানেও তোমাকে সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। তার মানে তুমি এখানে উপর দিয়ে শূন্য থেকে শুরু করো। 0 1 2 3 4 5 6 7। এবার তোমার জীবন থেকে যেগুলা শূন্য ওইগুলাকে বাদ দিয়ে দিবা। এই যে শূন্যগুলাকে তুমি বাদ দিয়ে দিবা। শূন্য নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নাই, শূন্যগুলা বাদ। এখন শূন্য ছাড়া যা আছে সেগুলা লিখে দিবা, অঙ্ক কমপ্লিট। 7 মানে কত? 128, এই শূন্য তো বাদ। 5 মানে কত? 32, 4 মানে কত? 16, 2 মানে কত? 4, 0 মানে কত? এই যে 0 মানে কত? 1। তাহলে সংখ্যাটা কত হবে? 1 আর 4 5, 5 আর 16 21, 21 আর 32 হলো 21 আর 32 53, 53 আর 128 কি জানি বলে 181। 1 4 5, 5 6 16, 16 2 18, ভুল করলাম কেন? 1 4 5, 5 6 11, আরে 1 4 5, 5 6 11, 11 2 13, ও 13 8 21 এর 1, তারপরে হচ্ছে 2 3 6 8, 181। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? আমি আরেকটা এক্সাম্পল দিই। 100 100 100, এইটা 2। তাহলে এইটাকে আমি ডেসিমাল বানাবো। তাহলে আমার নিয়মটা কি? আমার নিয়মটা কি? সবকিছু শূন্য থেকে শুরু করতে হয়।
0 1 2 3 4 5 6 7 8 8। তাহলে বলো তো দেখি 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে 256। শূন্যগুলা বাদ। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। শূন্যগুলা বাদ। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 মানে কত? 4। তাহলে আনসার কত হবে? 4 2 6 6 6 12, 4 5 হলো 9, 292। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা এবং কোপটা কেমন হয়েছে? কোপটা কেমন হয়েছে এবং বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। ভাইয়া একটা অঙ্ক তুমি যেখানে যে নিয়মে যেভাবে যে উপায় যার কাছেই পড়ো না কেন, মনে রাখবে তার চাইতেও সহজ উপায় কোথাও পাওয়া যেতে পারে। ফিলিংস দিয়ে অঙ্ক করা যায় ভাইয়া, অনুভূতি দিয়ে অঙ্ক করা যায়, ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে অঙ্ক করা যায়। এখন পর্যন্ত কোনো সূত্র দেই নাই, দুইয়ের খেলা, পাগলের পাগলামিতে সবাইকে স্বাগতম। এবার আমরা দশমিক দিয়ে শিখবো, দশমিক দিয়ে। তাহলে দশমিক দিয়ে শিখবো এবার। 1 0 1 1 0 1 পয়েন্ট 0 1 0 1 1 0 1 পয়েন্ট 1 0 1। আচ্ছা অঙ্ক করি। সব কিছু শূন্য থেকে শুরু করতে হয়, সব কিছু শূন্য থেকে শুরু করতে হয়। 0 1 2 3 4 5। তাহলে 5 মানে কত? 32। 3 মানে কত? 8। 2 মানে কত? 4। 0 মানে কত? 1, তাই না? শূন্যগুলা তো অটোমেটিক্যালি বাদ। 5 মানে 32, 3 মানে 8, 2 মানে 4, 0 মানে হলো 1। এখন 1 এর অর্ধেক কত? খুব ভালো করে বুঝিও। 1 এর অর্ধেক হলো 0.5। তাহলে 1 এর অর্ধেক 0.5 আছে। 0.5 এর অর্ধেক কত? 0.25। 0.25 নাই, 0.25। তার অর্ধেক কত? 0.25 এর অর্ধেক হচ্ছে 0.125। তাহলে এটা হলো 0.125। তাহলে আনসার কত হবে? 1 4 5 8 13 আর 2 15 আর হলো 3 আর 1 4, 45 দশমিক। তাহলে 45.5 আর 0.125 যোগ করলে কত হবে? 625। এটাই আনসার, 45.625। সবাই বুঝতে পারছিস কিনা আমাকে একটু কমেন্ট করে জানা। কথা বলো। এবার এবার বন্ধু বন্ধু তোর বাড়িত লইয়া কি জানো একটা গান আছে, ভুলে গেছি। দেখো 1101 00 0.0101। এখন তার মানে সবকিছু কোথায় থেকে শুরু করতে হবে? সবকিছু কোথায় থেকে শুরু করতে হবে? শূন্য থেকে। সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। এখন আমরা সবকিছু শূন্য থেকে শুরু করি। এই জায়গায় 0 থেকে শুরু করব। 0, ওরে বাইরে, 0 1 2 3 4 5। এখন আমার প্রশ্ন, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। 4 মানে কত? 16। 2 মানে কত? 4। এগুলো তো শূন্য, এগুলো বাদ। তাহলে দশমিক প্রথমটা কত? 0.5 নাই। 0.5 এর পরেরটা কত? 0.25। তাহলে 0.25। 0.25 এর পরেরটা কত? 0.125। 0.125 নাই। 0.125 এর পরেরটা কত? 0.0625। তাহলে 0.0625। তাহলে খেয়াল করো, 32 হলো 48 আর 4 52। 52 আর দশমিক 4 নম্বর ঘরটা হলো 5। তার আগের ঘরটা দেখো কত? 2 আর 5। না না না, 2 এর ঘরেও কিছু নাই। 5 আর 6 কত? 11। তাহলে 2 আর 1 হলো 3। তার মানে 52.3125। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই,
তাহলে আমরা প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার জন্য একটা স্পেশাল ক্লাস নিছি। যারা ক্লাসটা এখনো করো নাই তারা ইউটিউবে গিয়ে ক্লাসটা করতে পারবে। ভাইয়া আমরা যখন সবই পড়াবো, অবশ্যই সূত্রগুলো তো পড়াবোই, বেসিক জিনিস তো আমি পড়াবোই। আমি তোমাকে বলতেছি যে দেখো, আমি প্রথমে 10টা টাইপের অঙ্ক করাইছি, সেখানে তুমি মিনিমাম 5টা 7টা সূত্র শিখতে অর্ধায়ুর। 5টা 7টা সূত্র শিখে অঙ্কের ক্যালকুলেশন অনেক বড় হইতো, কিন্তু আমি তোমাকে আজকে দেখাইলাম 2-এর ম্যাজিক দিয়ে অতগুলা সূত্রের পরিবর্তে একটা ম্যাজিক শিখলে হয়ে যায়। এটা কিন্তু শর্টকাট ট্রিক্স না, দিস ইজ ম্যাজিক্যাল কনসেপ্ট। ম্যাজিক্যাল কনসেপ্ট যেটা দিয়ে এক কনসেপ্টে আগের 50টা সূত্রের জায়গায় এক কনসেপ্টে হয়ে যাচ্ছে। ওই রকম একটা কনসেপ্ট জানলে তুমি পুরো ফিজিক্সের অর্ধেক অঙ্ক করতে পারবা। হ্যাঁ ভাইয়া, এটা সম্ভব, আছে, এখানে আছে। এই জায়গায় আমরা তো বেসিক নিয়ম শিখবো, তবে আমরা তথাকথিত শর্টকাট শেখাই না যে এই অঙ্কের জন্য এইটা শর্টকাট। ভাইয়া অন্য অঙ্কে কি হবে না, এটা তো শর্টকাট, এটা শুধু এই অঙ্কের জন্য প্রযোজ্য। তো এরকম শিখলে তুমিও শেষ, তোমার সবই শেষ। আর এখন পর্যন্ত আমরা যা অঙ্ক করাইতেছি, আমি সকালে ক্লাস করাইছি, প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ দেখে দেখে করতে পারবা। এখন ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে করতে পারবা। তার আগের দিন কালকে রাতে ক্লাস করাইছি, প্রত্যেকটা অঙ্কের উত্তর দেখে দেখে। তো খেয়াল করো, তোমরা যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হতে চাও, দেরি করা যাবে না ভাইয়া, এখনই প্রিপারেশন শুরু করতে হবে। তো ভার্সিটি ফিজিক্স ব্যাচ, কালকে ফিজিক্স ব্যাচের ক্লাস আছে সকাল 10টায়। তো যারা ভর্তি হবে শুধুমাত্র তারাই ক্লাস করতে পারবে। তো ভার্সিটি ফিজিক্স ব্যাচের ক্লাস আছে কালকে সকাল 10টায়। আর হচ্ছে যারা ফিজিক্স কোর্সে এনরোল করতে চাও বা ম্যাথ কোর্সে এনরোল করতে চাও, অথবা কেউ যদি মনে করো যে শুধুমাত্র ভাইয়া আমি ম্যাজিক্যাল কনসেপ্টের কোর্সটা করব, ম্যাজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্টকাট ট্রিক্সের, তাহলে আজকে এনরোল করতে হবে। ওইটার কোর্স ফি ফিজিক্সের জন্য 750 টাকা, ম্যাথের জন্য 750 টাকা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারো। আর আপাতত ফিজিক্সের জন্য অ্যাডমিশন টেস্ট বলি আর একাডেমিক বলি, সবচাইতে বেস্ট সলিউশন হচ্ছে একটা বই, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, ওই যে এনার্জিটা দাও। ফিজিক্স ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য বেস্ট সলিউশন এগুলো। ফিজিক্সের জন্য বেস্ট হবে যে একদম লজিক্যাল আমার লেখা বই এনার্জি, এই বইটা তোরা কালেক্ট করবি, কিন্তু এটা 8-10 দিন সময় লাগবে আসতে, 8-10 দিন সময় লাগবে। আর ম্যাথ বইটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোরা পেয়ে যাবি 15 তারিখের আগে ইনশাল্লাহ। আর আপাতত তোরা যে বইটা সংগ্রহ করতে পারো সেটা হচ্ছে ম্যাথ ফর্মুলা ভিউ। এখন তোরা যে বইটা সংগ্রহ করতে পারিস ম্যাথ ফর্মুলা ভিউ। তো আমরা, তোরা রেগুলার ক্লাসগুলোতে থাক, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকা ইউনিভার্সিটি ওরিয়েন্টেশন ক্লাস করাবো গ্রুপে, একদম কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোরা প্রিপেয়ার্ড হবি, কিভাবে পড়লে তোদের প্রিপারেশনটা বেস্ট হবে, কিভাবে পড়লে তোরা 30% পড়াশোনা করে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোপাই দিতে পারবি, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কোপাই দিতে পারবি, কোন 40% করলে বুয়েটের জন্য এনাফ। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, বুয়েট ভর্তি পরীক্ষার A to Z নিয়ে কথা বলবো, একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন ক্লাস হবে। তো সেটার জন্য এখন রেগুলার গ্রুপে আসতে হবে ভাইয়া, রেগুলার গ্রুপে আসতে হবে, রেগুলার গ্রুপের সাথে আপডেটেড থাকতে হবে, তাহলে আমরা তোদের অ্যাডমিশনের দায়িত্ব নিয়ে নেব ইনশাল্লাহ। তো সবাই আমাকে একটু বল আজকের ক্লাসটা তোদের কেমন লাগছে। আমার কাছে কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করতে পারিস। তো তোদের সাথে অনেক বকবকানি হলো, অনেক কথা হলো। তো আমি চাই তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক, এবং আমার জন্য দোয়া করিস যাতে তোদের জন্য এরকম অসংখ্য ম্যাজিক্যাল কনসেপ্ট নিয়ে হাজির হতে পারি। এবং এই জায়গায় তো তাহলে আজকে এ পর্যন্তই থাকবে আমাদের ক্লাসটা, দেখা হবে অন্য কোনো দিন। এই পাগলের সাথে পাগলামিতে মেতে উঠতে তোদের আসতে হবে পিপিএস এ রেগুলার। আমি আবার পিপিএস এ সময় দিচ্ছি, তোদের সাথে আসি, তোদের যে কোনো প্রয়োজনে পাশে আসি, তোদের একদম তোদের স্বপ্ন যুদ্ধে জয়ী না করা পর্যন্ত ভাইয়া তোদের সাথে আছে। তো সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভাইয়ার জন্য দোয়া করিস, আমিও তোদের জন্য সবসময় দোয়া করি। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। থ্যাংক ইউ, লাভ ইউ অল।